এক মাসে নির্ধারণ হবে বন্ধ কারখানা ও কর্মীদের ভাগ্য। আর্থিক সক্ষমতা বিবেচনায় হচ্ছে তালিকা। ঋণের পাশাপাশি ব্যবসায়িক পরিবেশে জোর, নাশকতায় জড়িতদের শাস্তির পরামর্শ। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে বিশেষ গুরুত্ব। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর, অর্থনীতি গতিশীল রাখাই অন্যতম লক্ষ্য। অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের তাগিদ। নতুন বন্দর তৈরির চেয়ে পুরানো টার্মিনালেই বিদেশি বিনিয়োগকারীরা বেশি আগ্রহী। মাতারবাড়ি বে টার্মিনাল নির্মাণে ধীরগতি, ঝুলে আছে $6 বিলিয়ন বিনিয়োগ। অবহেলার চরে লুকিয়ে হাজার কোটি টাকার সম্ভাবনা। ৩৬ লাখ একর ভূমি মৎস্য প্রাণী সম্পদ নিয়ে বিশেষ পরিকল্পনার পরামর্শ। তিস্তা মহাপরিকল্পনায় সমাধান দেখছেন এমপি। এবং ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় তেলের দাম কমছে বিশ্ববাজারে। চীনে উত্তোলনে বিঘ্ন ঘটায় ঊর্ধ্বমুখী কয়লার বাজার। চাহিদার সঙ্গে দর বাড়ছে প্রাকৃতিক গ্যাসের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। কোনো ধরনের বন্ধ শিল্প কারখানা চালু করা হবে এক মাসের মধ্যেই তালিকা করে তা সরকারকে দেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর দেয়া তথ্য সক্ষমতার উপর নির্ধারণ হবে বন্ধ কলকারখানার ভাগ্য। অর্থনীতিবিদরা বলছেন, রুগ্ন ও বন্ধ শিল্পের পার্থক্য বিবেচনায় আর্থিক বিনিয়োগের সিদ্ধান্তে প্রশস্ত হবে কর্মসংস্থানের বাজার। সেলিয়া সুলতানার রিপোর্ট। মাছের ঘের আর কৃষি জমি মনে হলেও এটি আসলে মূলত একটি ফ্যাক্টরির মাঠ, যে মাঠে কোনো এক সময় হয়তো শত শত শ্রমিক কাজ করতে আসতেন। সে মাঠটি যেমন কৃষি জমিতে রূপান্তর হয়েছে, ঠিক একইভাবে ফ্যাক্টরির ভেতরের মেশিনগুলো আসলে বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছেন মালিক। শ্রমিকরা তাদের কাজ হারিয়েছেন। জানা মতে প্রায় ৪,০০০ শ্রমিক এই ফ্যাক্টরিতে কাজ করতেন। কোভিডের পর মোশাররফ হোসেনের জন্য ব্যাংক বরাদ্দ করেছিল ৫০ লাখ টাকা, কিন্তু সে টাকা হাতে ছুঁয়ে দেখতে পারেননি। গায়েবী এই ঋণের সুদের জাল এখন কোটি টাকা ছাড়িয়ে গিলে ফেলেছে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মীর ভাগ্য। এখন তিনি নিজের মাথার উপর ছাদও হারাতে চলেছেন। ব্যাংকই আমার সাথে জালিয়াতি করছে, বড় জালিয়াতি। ব্যাংক যদি আমাকে হেল্প করতো তাহলে আমি পুনরায় দাঁড়াইতে পারতাম। আমি ব্যবসা বুঝি, আমি কাজ বুঝি, আমি একজন কর্মঠ লোক। আপনার কাছে কখনো ব্যাংকের টাকা পৌঁছায়ই নাই? না, ওই ৫০ লক্ষ টাকার একটা টাকাও আমার কাছে দেয় নাই। এই টাকাটা আমার হাতে পর্যন্ত পৌঁছায় নাই। এই টাকাটা তারা আবার ওই সুদে অ্যাডজাস্ট করে নিয়ে গেছে। কাজ হারানো কত সহজ। হঠাৎ এক রাতে মুঠোফোনের এক খুদে বার্তায় ২০ বছরের কাজ হারানো সহকর্মীদের বেকার জীবনের দুর্বিষহ গল্প বলেন তফিজুল ইসলাম। কেউ অটো চালাচ্ছে, কেউ বাড়িতে চলে গেছে, কৃষি করতেছে, মানে বিভিন্ন। এই যেমন কোম্পানি, যেমন আমারই কলিগ একসাথে চাকরি করছে প্রায় ২০ বছর, অলরেডি ২ জন মারা গেছে চিকিৎসার অভাবে ধরতে গেলে। সাভারের একই রোডে পরপর বন্ধ হয়েছে ৯,০০০, তারপর ৪,০০০ শ্রমিকের দুটি প্রতিষ্ঠান। আরেকটি প্রতিষ্ঠানের ১১,০০০ কর্মী এখন চাকরি হারানোর পথে। এমন অবস্থায় বন্ধ কারখানা চালু করার সুযোগ কারা পাচ্ছেন তা নিয়ে ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল কিন্তু গ্লোবাল মার্কেট তারা হারিয়েছে। কেউ কি সুদের বার্ডেন এত বেশি হয়ে গেছে এবং একটা দীর্ঘমেয়াদী একটা ঋণের কিস্তি ডিফল্ট হওয়ার কারণে এখন এটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে তাদের পক্ষে আর ওই কন্টিনিউ করা সম্ভব না। এক একজনের নেচার এক এক রকম হবে। আমরা সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কলকারখানাগুলো আবার পূর্ণোদ্যমে চলতে পারবে। কম্প্রিহেন্সিভ একটা উদ্যোগ নেওয়া হবে যেখানে সব ধরনের সমস্যাকেই অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এটা মাসখানিকের মধ্যেই কালেকশন কাজ শেষ হবে। তবে বন্ধ কারখানা সচল করতে আর্থিক সহায়তা ছাড়াও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুধুমাত্র সরকার না, এখানে যারা নাকি উদ্যোক্তা ছিল তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং তারা তখনই মানে আপনার এগিয়ে আসবে যখন যারা নাকি যাদের জন্য এগুলো আপনার পুড়ে গিয়েছিল বা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরও কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা এগুলো নষ্ট করলো তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ডেফিনেটলি ওই যে যারা উদ্যোক্তা তারাও এগিয়ে আসবে না। তবে রাজনৈতিক বা অস্থিতিশীলতার কারণে বন্ধ কারখানা ছাড়াও রুগ্ন প্রতিষ্ঠানের সংজ্ঞায় পড়ে, অর্থাৎ যে প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন, লোকসান
প্রতিষ্ঠান গুনছে বা উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এমন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে রুগ্ন ও বন্ধ প্রতিষ্ঠানের সক্ষমতা ও বিভাজন যাচাই বাছাই করে ঋণ দিলে আর্থিক অপচয় হ্রাস পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, সাভার। এবারে আসছে বাজেটের খবর। নতুন সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এবার অগ্রাধিকারে থাকবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি অনুসন্ধান। সংশ্লিষ্ট মন্ত্রী জানান, উৎপাদন খাত ও অর্থনীতি গতিশীল রাখতেই বাজেটে প্রাধান্য দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানিকে। কয়েকদিনের জ্বালানি সংকটের পর 2 দফা দাম বৃদ্ধি, এলপি গ্যাসের দামেও বড় উল্লম্ফন। শিগগিরই আসতে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। যাপিত জীবনের অনুষঙ্গ জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে আসছে নতুন বাজেট। তবে বাজেটের জটিল তত্ত্ব বোঝে না সাধারণ মানুষ। তাদের চাওয়া নিয়ন্ত্রণে থাকুক তেল গ্যাস বিদ্যুতের দাম, যাতে আমাদের ওখানে লোডশেডিং না হয়, যাতে নিম্নমুখী থাকে দাম, সবাই যাতে ব্যবহার করতে পারে। এটা জনগণের কাছ থেকে পকেট টাকা কাটে বের হয়ে যায়, এটা আমরা চাই না। নিম্নবিত্ত আয়ের মানুষ আমাদের সহনীয়শীলের ভিতরেই যাতে এগুলি থাকে। জ্বালানি সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত, তাই বিনিয়োগকারীরা তাকিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাজেটের নীতি কৌশলের দিকে। ঐতিহাসিকভাবে এই মুহূর্তে বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে সবচেয়ে কম। সামনে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি। 1 নম্বর হচ্ছে আপনার জ্বালানি এবং বিদ্যুৎ, আর 2 নম্বর হচ্ছে আপনার কস্ট অফ ফান্ড। 13%, 14%, 15% ইন্টারেস্ট দিয়ে অন্য সেক্টরে কী হবে জানি না, আমাদের সেক্টরে ইনভেস্টমেন্ট ফিজিবল হবে না। নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, গ্রাহক প্রত্যাশা ও অর্থনীতি ও উৎপাদন খাতের সুরক্ষা বিবেচনায় নতুন সরকারের প্রথম বাজেটে অগ্রাধিকারে থাকছে বিদ্যুৎ জ্বালানি খাত। ইরান ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমদানি নির্ভরতার ঝুঁকি। তাই নতুন বাজেটে গুরুত্ব পাবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন আর নিজস্ব জ্বালানি উত্তোলন। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রসঙ্গও থাকবে বাজেট বক্তৃতায়। জ্বালানি না হলে, বিদ্যুৎ না হলে তো এদেশের উৎপাদন বাড়বে না। সেই জন্য আমাদের সরকার বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অনেক যত্নবাদ এবং অনেক অগ্রাধিকার দিয়ে বাজেটে যে বরাদ্দ দিয়ে গেছে। আগামী 5 বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আর এই লক্ষ্য পূরণে ভ্যাট ট্যাক্স কমানো সহ বাজেটে নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। রুফটপ সোলার প্যানেল এগুলোতে যাতে উৎসাহিত করা, এইবারের বাজেটে এগুলোকে বিবেচনায় রেখে আমাদের অর্থায়ন করা হবে এবং আমাদের আমদানি নীতিতেও এগুলোর উপরে যে শুল্ক এটার সাথে সম্পর্কিত সেটা করা হবে যৌক্তিকভাবে। এটাই আমি কামনা করি। তরল জ্বালানিটাকে ফেজ আউটের ডিরেকশনটা এই বাজেটে থাকতে হবে। সরকারি মালিকানাধীন কোম্পানিদের যে সেবা দিচ্ছে সেই সেবা মুনাফা মুক্ত হবে, তাহলে জ্বালানি মূল্য বৃদ্ধির চাপ অনেকখানি কমে যাবে, সরকারের ভর্তুকিও সহনীয় পর্যায়ে চলে আসবে। পাশাপাশি এ খাতের অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের দাবিও জানান বিশেষজ্ঞরা। সবার জন্য সহনীয় দামে চাহিদা মাফিক সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে মানুষের এ চাওয়া পূরণ করেই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিন দিন। তবু গ্রাহকদের প্রত্যাশা, নতুন বাজেটে জ্বালানি দর্শন হবে ভোক্তা বান্ধব, যাতে তুলনামূলক কম দামে পাওয়া যায় জ্বালানি পণ্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক অবস্থা এবং আসছে বাজেটে জ্বালানি খাতে করণীয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর এজাজ হোসেন। চলে যাচ্ছি তার কাছে। ডক্টর এজাজ হোসেন, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই বাজেট কতটা কার্যকর হবে? ধন্যবাদ। দেখেন, এই বাজেটটা আমাদের এই মধ্যপ্রাচ্যের যে সমস্যা আছে সেটা না থাকলেও এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ 2টা কারণে। একটা হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে আমরা এনার্জি আর বিদ্যুৎ ক্রাইসিসে ভুগছি এবং এটাকে একটা সমাধান করার প্রয়োজনীয়তা আছে। আমরা লক্ষ্য করেছি যে ইন্টারিম গভর্নমেন্ট তেমন কিছু করেনি। সো এখন এই পুরা ভারটা এখন পড়ছে এই নতুন সরকার, বিএনপি সরকারের উপরে। এবং আপনারা যে রিসেন্টলি দেখেছেন যে এই জ্বালানি ব্যাপারে অনেক রকম কথাবার্তা হচ্ছে
এবং সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমদানি নির্ভর হয়ে গেছি সাংঘাতিক রকম। আমরা প্রায় 60% আমাদের জ্বালানি আর বিদ্যুতের আমাদের আমদানি করতে হয়। সো এরকম ধরনের একটা অবস্থায় যে কোনো বাজেট সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে যায়। তো আমাদের দেখা দরকার যে এই বাজেটে আমরা যে আমদানি নির্ভরতা যেটা বাড়ছে, হ্যাঁ, কমানো তো দূরের কথা, এটা বেড়ে যাচ্ছে এই প্রত্যেক বছরে, এইটাকে কিভাবে সামাল দেয়া যায় যাতে করে আমাদের আমদানি নির্ভরতাটা যেন বছর বছর না বেড়ে যায়। তাই আমরা এই বাজেটে যেটা দেখতে চাই সবাই, সেটা হচ্ছে যে এই যে আমরা যে প্রত্যেক বছর বেশি বেশি করে আমাদেরকে জ্বালানি এবং বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে, সেটা কিভাবে আমরা কন্ট্রোল করব এই বাজেটে। তাছাড়াও আমরা যদি নবায়নযোগ্য বিদ্যুতে যেতে চাই তাহলে আমাদের গ্রিডের উন্নয়ন দরকার। এবং আমরা জানি যে আমাদের গ্যাস এক্সপ্লোরেশনটা অনেক দিন আমাদের অবহেলিত ছিল, তো সেখানেও আমরা দেখতে চাই যে যথেষ্ট গুরুত্ব। জি স্যার, আপনি আমদানি নির্ভরতার বিষয়টি নিয়ে বলছিলেন যে যদি জানতে চাই যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় গ্যাস অনুসন্ধান নাকি আমদানি নির্ভরতা, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? মানে দুটোই গুরুত্বপূর্ণ, মানে দুটো কানেক্টেড। আমি যদি আমাদের গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দিই এবং আমরা যদি গ্যাস আবিষ্কার করতে পারি তাহলে আমাদের আমদানি নির্ভরতা কমে যায়। তো এইটাই হলো মূল বিষয়, যে ফার্স্ট মেইন জিনিস হচ্ছে এইটাই। আমরা লক্ষ্য করেছি কয়েকদিন আগেই যে গভীর সমুদ্রর যে টেন্ডারটা ইনভাইট করা হয়েছে, এর আগে 2বার এটা ফেল করেছে। এইবার এই যে দরপত্র যেটা আহ্বান করা হয়েছে, এর মধ্যে অনেক রকম নতুন কিছু প্রণোদনা দেওয়া হয়েছে। সো আমাদের আশা যে এইবার ভালো ভালো কোম্পানিরা এই গভীর সমুদ্রতে তারা অনুসন্ধান করার জন্য আসবে। তো এইটা যদি হয় এবং আমাদের স্থলভাগে যেটা চলমান গ্যাসের অনুসন্ধান চলছে, এই দুইটা যদি ভালোভাবে সাকসেসফুল হয় তাহলে আমাদের আমদানি নির্ভরতাটা কমবে। এর সাথে সাথে আমাদের নবায়নযোগ্য বিদ্যুতের কথা মনে রাখতে হবে। জি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ আন্তর্জাতিক কোন উদাহরণ অনুসরণ করতে পারে? নবায়নযোগ্য বিদ্যুতের তো বেশ কয়েকটা দেশ ভালো উদাহরণ দেখাচ্ছে। আমাদের পাশের দেশই ইন্ডিয়া, তারা অত্যন্ত ভালো একটা উদাহরণ দেখাচ্ছে। তারা সোলারে প্রায় 1.5 লক্ষ মেগাওয়াট করে ফেলেছে। তাদের সাথে যদি তাদের পপুলেশনের সাথে সমন্বয় রেখে যদি আমরা বলি আমাদের সেটা হওয়া দরকার কমপক্ষে 10,000 মেগাওয়াট, কিন্তু আমরা 1,000 মেগাওয়াটের নিচে এখনো পড়ে আছি। কিন্তু আমাদের সরকার খুব রিসেন্টলি অ্যানাউন্স করেছে তারা 30-এর মধ্যে 10,000 মেগাওয়াট যেতে চায়। তো এইটা বাস্তবায়ন করতে গেলে যা যা করতে হবে, পলিসি প্লাস প্রণোদনা, এইটা আমরা বাজেটে দেখতে চাই। সো এই যে 10,000 মেগাওয়াট কিন্তু ওনারাই বলেছেন কয়েকদিন আগে, এইটার প্রতিফলন আমরা বাজেটে দেখতে চাই। আচ্ছা স্যার, এ ব্যাপারে একটু জানতে চাই যে সবুজ জ্বালানির দিকে আসলে বিশ্বের এক ধরনের ঝোঁক বাড়ছে, তো সবুজ জ্বালানিতে ঝোঁক বাড়ার ফলে বাংলাদেশের শিল্প অর্থনীতিতে কোনো প্রভাব পড়তে পারে কিনা? আমরা যেহেতু অত্যন্ত একটা কঠিন অবস্থায় আছি জ্বালানির ব্যাপারে, আমাদের জন্য নবায়নযোগ্য কিংবা সবুজ জ্বালানি এইটা একটা ভালো জিনিস বয়ে আনবে। তার কারণ হচ্ছে আমাদেরকে খুব চড়া মূল্যে বিদেশ থেকে এই ফসিল ফিউল, যেটা জীবাশ্ম জ্বালানি বলে, এটাকে কিনে আনতে হচ্ছে। তো সেই তুলনায় আমাদের নবায়নযোগ্য বিদ্যুৎ এবং সবুজ বিদ্যুৎ আমাদের জন্য সাশ্রয়ী হবে। তবে একটা কথা বলা দরকার যে আমরা তো সোলার এনার্জি মেইনলি ব্যবহার করছি, বায়ু বিদ্যুৎটা ব্যবহার করতে পারছি না, কারণ এইটার মূল্যটা একটু বেশি। তো সেখানে আমরা কার্বন ফাইন্যান্সিং যেটা বলে সেটা ব্যবহার করে আমরা এই বায়ু বিদ্যুৎটাও আনতে পারি। আর আমাদের যেটা সোলার বিদ্যুৎ যেটা বলে, এইটার সাথে আমরা যদি ব্যাটারি ব্যবহার করি তাহলে আমরা
এইটার আরো বেশি প্রসার ঘটাতে পারবো। তবে এই মুহূর্তে ব্যাটারি কতখানি সাশ্রয়ী হবে সেটা বলা কষ্টকর, কারণ এইটার দাম প্রতিনিয়ত কমছে। আমরা আশা করছি যে এইটার দাম এমন একটা পর্যায়ে এসে যাবে যে 30-এর আগেই আমরা বাংলাদেশে ব্যাটারি ব্যবহার করতে পারবো। সোলার বিদ্যুতের সাথে যদি ব্যাটারি সংযোজন করা যায় তাহলে অনেক অনেক বেশি সোলার বিদ্যুৎ ব্যবহার করা যায়, কিন্তু এটার একটা কস্ট আছে। আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা যদি সবুজ জ্বালানির দিকে যাই তাহলে আমাদের এটা কতখানি ইম্প্যাক্ট পড়বে, তাহলে আমরা এটা যখন দামটা কমে আসবে তখন যাওয়াটাই শেষ হবে। স্যার, যদি একটু জানতে চাই যে অতীতে এ ধরনের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে প্রাধান্য দিয়ে বাজেট নেওয়া হয়েছে এবং তারা সেক্ষেত্রে কোনো সুফল বয়ে এনেছে কিনা এই ধরনের পদক্ষেপ? এর আগে যতগুলা এরকম ধরনের বাজেটে বিদ্যুতের জন্য যেটা দেয়া হয়েছে বাজেট বেশি করে, সেটা গেছে মূলত জেনারেশনে। আমরা অনেক বেশি জেনারেশন ক্যাপাসিটি বাড়িয়ে ফেলেছি এবং যেটা এখন আমাদের গলায় একটা ফাঁস হয়ে উঠেছে সেটা আমরা ক্যাপাসিটি চার্জের মধ্যে দিচ্ছি। তাহলে এর আগে যতবার বাজেটে বেশি করে বিদ্যুতের জন্য দেয়া হয়েছিল বরাদ্দ, সেই বরাদ্দটা আমি মনে করি যে ঠিকভাবে ব্যবহার করা হয় নাই। যেখানে আমাদের ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন এর উন্নতি করা দরকার ছিল, এটা মূলত গেছে জেনারেশনে। তাই আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেশি বেশি করে বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি এবং সেই বেশি বিদ্যুৎ কেন্দ্র করার ফলেই আমাদের এই ক্যাপাসিটি চার্জগুলো দিতে হচ্ছে। আমাদের কমপক্ষে 10,000 মেগাওয়াট এটা আমাদের কম থাকা উচিত ছিল, তাহলে আমাদের বিদ্যুতের দামটাও সহনীয় থাকতো। এখন সরকার যে বিদ্যুতের দাম বাড়াবার কথাগুলো বলছে, এটার মূল কারণই হচ্ছে আমরা অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে ফেলেছি। জি স্যার, এই বিষয়টি নিয়ে আপনারা এর আগেও মতামত দিয়েছেন, অনেক ধরনের বিশ্লেষণও হয়েছে, তো সেগুলো কার্যকর করার সময় কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে কোন বিষয়গুলো? মানে কোনগুলা? এখন যেগুলা বলা হচ্ছে এই নবায়নযোগ্যর ব্যাপারে এবং এগুলার ব্যাপারেই বলছেন? জি। আচ্ছা, হ্যাঁ, এগুলা যেটা হচ্ছে আমরা দেখতে পেরেছি গত 15 বছরে এই দুটো জিনিসই অবহেলিত হয়েছে। হ্যাঁ, আমাদের বেশিরভাগ টাকাই গেছে জেনারেশনের জন্য এবং দেখা গেছে যে বিদ্যুৎ খাতে বেশিরভাগই বাজেট চলে গেছে এবং খুব অল্প 10 ভাগের 1 ভাগ বাজেট দেওয়া হয়েছে এনার্জি সেক্টরে। তো এনার্জি সেক্টরে কম বাজেট দেওয়ার ফলে যেটা হয়েছে, ওখানে আমাদের গ্যাসের জন্য যে অনুসন্ধান করা দরকার সেটা হয়ে ওঠে নাই। জাস্ট অল্প কিছু এক্সপ্লোরেশনের জন্য ছিল, যেটা যথেষ্ট না। কিন্তু গত 3 বছর ধরে আমাদের গ্যাসের এক্সপ্লোরেশন চলছে এবং এখানে যথেষ্ট বরাদ্দ দেওয়া হচ্ছে। তা আমার যেটা রিকোয়েস্ট হবে, এই বরাদ্দটা যেন ঠিক থাকে এবং যখন যেই টাকাটা দরকার হয় যতখানি, সেটা যেন দেয়া হয়। খুব রিসেন্টলি আমরা যেটা দেখেছি যে 3টা গভীর কূপ করা হচ্ছে, এটা অত্যন্ত ভালো একটা জিনিস। প্রায় 1000 কোটি টাকা এখানে ব্যয় হচ্ছে। তো এরকম ধরনের ব্যয় যেটা করা দরকার সেটা যেন কন্টিনিউ করে এবং এইটা বাজেটেই আমরা দেখতে চাই যে আমাদের গ্যাস এক্সপ্লোরেশনের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে আমাদের বলা সত্ত্বেও গ্যাস এক্সপ্লোরেশনে টাকা বরাদ্দ হয়নি। শুধুমাত্র নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার ব্যাপারে এর আগের সরকার আগ্রহী ছিল। আর নবায়নযোগ্য তো একেবারেই অবহেলিত, কারণ যেখানে প্রণোদনা দেওয়ার কথা সব সরকারই দেখা গেছে এর আগে এখানে ট্যাক্স ডিউটি বসিয়ে রেখেছে, এখনো সেগুলা বিদ্যমান। কিন্তু আমরা সবাই আশা করছি যে এই বাজেটে এই নবায়নযোগ্য শক্তির উপরে এই ট্যাক্স অ্যান্ড ভ্যাট এগুলো সরিয়ে নেওয়া হবে প্রথমত, এবং দরকার হলে প্রয়োজনে এখানে প্রণোদনাও দেওয়া হবে। ধন্যবাদ স্যার, আমরা আশা করছি যে এই বাজেটের প্রাধান্যের বিষয়টি আমাদের জন্য এক ধরনের সুফল বয়ে আনবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটা কথা লাস্ট একটা বলি, আমাদের এনার্জি দক্ষতাও বাড়ানো উচিত, কারণ এইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ দক্ষতা না বাড়ালে এনার্জি এফিসিয়েন্সি যাকে বলে, কনজারভেশন, হ্যাঁ, সাশ্রয়ী হওয়া, এগুলাও ইম্পর্টেন্ট।
জি, ধন্যবাদ স্যার। এবারের বাজেটে প্রাধান্য পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর এজাজ হোসেন। বিদেশি বিনিয়োগকারীদের অনীহায় ধীর গতিতে চলছে মাতারবাড়ির পাশাপাশি বে টার্মিনাল মেগা প্রকল্প। কম বিনিয়োগে বেশি লাভ তুলতে এনসিটি, সিসিটি এবং জিসিবির দিকে এখন নজর তাদের। অথচ ঝুলে আছে বে টার্মিনাল এবং মাতারবাড়িতে অন্তত 6 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আর লালদিয়া টার্মিনাল বাণিজ্যের চিতার হবে আগামীর বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। প্রচলিত এ ধারণা থাকলেও একের পর এক জটিলতা ভিড়ছে এই তিনটি মেগা প্রকল্পে। সময় পেরিয়ে গেল, এই তিনটি বন্দরে এখনো গড়ে ওঠেনি কোনো অবকাঠামো, এমনকি বিনিয়োগকারীদের সাথে আটকে আছে চুক্তির চূড়ান্ত রূপ। নতুন পোর্ট মানে আপনি নতুনভাবে নতুন এফিসিয়েন্সি এবং কম বেটার এফিসিয়েন্সিতে করবেন, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। 17,525 কোটি টাকার বে টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা হিসেবে দিয়েছে 9,333 কোটি টাকা, আর বাকি 6,500 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হলো কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল, শেড এবং ইয়েট নির্মাণের কাজ চলছে অনেকটা ধীর গতিতে। আর পতেঙ্গায় 50 একর জায়গার উপর টার্মিনাল নির্মাণ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 6,700 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান মার্কসল্যান্ডের এপি মুলার। বে টার্মিনালের জন্য আমাদের যে ফিজিবিলিটি স্টাডিটা দরকার ছিল সেটা আমাদের 2D সিমুলেশনের কাজ শেষ হয়েছে। এটার এখন তথ্যপত্র যাচাইয়ের কাজ চলছে। পাশাপাশি লালদিয়া কন্টেইনার টার্মিনালের আমাদের এটার যে সমস্ত ছাড়পত্র সংক্রান্ত এবং অন্যান্য ড্রয়িং ডিজাইন সম্পর্কিত যে সমস্ত কার্যক্রম পরিচালনা করা দরকার সেই সমস্ত কার্যক্রম চলছে। অথচ কয়েক বছর ধরে বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে আসছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। একইভাবে মাতারবাড়িতে রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ, কিন্তু সাম্প্রতিক সময়ে সে বিদেশি বিনিয়োগকারীরাই চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক কন্টেইনার টার্মিনাল এনসিটির পাশাপাশি সিসিটি পরিচালনাতেই বেশি আগ্রহী। তার একটি বিকল্প পথে অনেকে হাঁটছে, যেমন ডিপি ওয়ার্ল্ড, তারপর আরও অনেকেই, যে চট্টগ্রাম বন্দরের ভিতরে এনসিটিতে, সিসিটিতে, জিসিবিতে বিনিয়োগের জন্য। তার মানে কি রেডিমেড পোর্টে বিনিয়োগ করে, অল্প বিনিয়োগ করে বেশি লাভ করার চিন্তা ভাবনা। 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা লালদিয়া চরের এপি মুলার টার্মিনাল। একই বছর মাতারবাড়ি এবং বে টার্মিনালে কার্যক্রম শুরুর কথা থাকলেও কাজের ধীরগতির কারণে এই দুটি মেগা প্রকল্প পেছাতে পারে বলে আরও কয়েক বছর। এই বে টার্মিনাল মহেশখালীর মাতারবাড়ি, পতেঙ্গা লালদিয়া চরে 6 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে সব জটিলতা এড়িয়ে বন্দরের অবকাঠামোগত স্থাপনা নির্মাণ কাজ শুরু করা এখন কঠিন চ্যালেঞ্জ। চট্টগ্রামের পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রাম নগরের হালিশহর আই ব্লক বস্তিতে অগ্নিসংযোগ হয়েছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। চেষ্টার পর 4টা ইউনিটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো কোথাও মানে যে আগুনের তাপ সেটা দেখা যাচ্ছে এবং সে কারণে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু ধারাবাহিকভাবে পানি ছিটানোর কাজটা করে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন যে প্রায় 9:30টার পর হঠাৎ একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত এবং তারপরেই এইখানে যে প্রায় 6টা ঘর ছিল সেই ঘরে দাউ দাউ করে আগুন তারা দেখতে পান এবং দ্রুত যারা ছিলেন তারা বেরিয়ে গেছেন। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে যতটুকু জানা গেছে, যেহেতু একদম টিন শেডের ঘর এবং প্রচুর পরিমাণ কাঠের জিনিসপত্র ছিল, সে কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারপরে আসলে পরিবারের যারা এখানে ছিল প্রায় 10 থেকে 12টি পরিবার বলছেন তারা তাদের কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারেনি। অন্তত তাদের যে প্রাণটা সেটা নিয়ে বেরিয়ে গেছেন এবং প্রাথমিক
তাৎক্ষণিকভাবে যারা স্থানীয়রা আছেন তারা পাশের যেই ডোবা সেখান থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রথমে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এবং পরে আরও 2টা ইউনিট এসে যুক্ত হওয়ার পর প্রায় 2 ঘন্টার মতো আগুন জ্বলে এবং তারপরে নিয়ন্ত্রণে আসে। এবং যারা আসলে এখানে থাকতেন তারা বেশিরভাগই দরিদ্র এবং তারা বলছেন যে তারা আগুনের কারণে কোনো কিছুই আসলে রক্ষা করতে পারেনি, অনেকটা নিঃস্ব হয়ে গেছেন। তবে আগুনের সূত্রপাত যেটা সেটা হয়তো সবাই ধারণা করছে যে এখানে যেহেতু রান্নাঘরে কাঠের যে চুলা সেই লার্কি দিয়ে রান্না করা হতো সেখান থেকে সূত্রপাত বলছেন এখনো পর্যন্ত। যদিও ফায়ার সার্ভিস বলছে যে তদন্ত করে আসলে বলা হবে যে কোত্থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু কাঠের ঘর এবং টিনের ঘর ছিল সে কারণে আসলে কোনো যে জিনিসপত্র কোনোটাই আসলে বাঁচাতে পারেনি। তবে একটা আশার খবর হচ্ছে যে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। যেই মাত্র আসলে আগুন তারা দেখতে পান যে 10 থেকে 12টি পরিবার ছিল তাদের সব সদস্যরাই কিন্তু দ্রুত ঘর থেকে বেরিয়ে গেছেন এবং বেরিয়ে যাওয়ার ফলে তাদের যে প্রাণ সেটা হয়তো বেঁচেছে। তবে তারা বলছেন যে তারা নিঃস্ব হয়ে গেছেন, কোনো ধরনের যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র টাকা পয়সা সেগুলো আসলে বাঁচাতে পারেনি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের হালি শহরে যে আগুনের ঘটনা তার সর্বশেষ। চট্টগ্রামের হালি শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পুরুষদের পাশাপাশি প্রতিদিন কৃষি খাতে কাজ করেন হাজারো নারী। কেউ চারা লাগান, কেউ ফসল তোলেন, কেউ গবাদি পশু সামলান। দেশে ঠিক কতজন নারী কৃষক আছেন তার কোনো ডেটাবেজ নেই সরকারের খাতায়। ফলে কৃষি কার্ড, ঋণ কিংবা সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন নারী কৃষকরা। নারী কৃষকদের বাস্তবতা নিয়ে আবু সাইদ নিশানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়নের লাইজু বেগম সকাল থেকে রাত পর্যন্ত ফুরসত নেই অবসরের। মাঠ থেকে শুরু করে গৃহস্থালের কাজ সব সামলান একাই। পরিবারের কাছেও আমরা মূল্যায়ন পাই না, আর সরকারের কাছেও কোনো মূল্যায়ন পাই না। কৃষিকাজের 21টি ধাপের মধ্যে 17টিতেই নারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও কৃষক হিসেবে নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। চাষবাস করলে স্বামীগুলাকে যে বিলে খেতে আনা করে কোনো আমাকে যে কোনো মূল্যায়ন দেয় না। পুরুষ যে টাকা পাইবে এই টাকা তারা আমারে দিব না। ভোলার বোরহানউদ্দিন কাছিয়া ইউনিয়নের ফাতেমা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষানি। বৃষ্টিকে তলে লইয়া গেছে স্যার, আমি কালী পুজো চেয়ারের বইয়া বইয়া টানা দিয়া আমি 10 কেজি ডাল হয়েছি। আমরা এত জিনিস করছি, আমরা কিছু আনতারি নেই বাড়ির। সম্প্রতি কৃষকের জন্য বিশেষায়িত কার্ড কার্যক্রম চালু হয়েছে দেশে। এই কার্ডে কৃষি ঋণ, ভর্তুকি, বীজ, সার ও অন্যান্য সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের। অনেক ডাটাতেই নিয়ে অনেক বিতর্ক আছে। কৃষি অর্থনীতিকে ডেভেলপ করার জন্য যা কিছু করার প্রয়োজন অবশ্যই আমরা করব। কৃষক হিসেবে নারীকে আলাদাভাবে চিহ্নিত করা না গেলে কৃষি অর্থনীতির উন্নয়ন অসম্ভব বলে মনে করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আমরা টেকনোলজি বলি তার হাতে নাই, পাম্প ব্যবহার করা, পানি, ভর্তুকি, কোনো সবটা থেকে নারী বঞ্চিত, কারণ তাকে ধরা হয় সে একটা সহযোগিতা। জিডিপিতে নারীর পরিশ্রমের ইতিবাচক প্রভাব স্পষ্ট করে তুলতে বিদ্যমান তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ করার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। জিডিপিতে যাতে করে নারীদের এই যে পরিশ্রম এটা যাতে প্রতিফলিত হয় তার ব্যবস্থা করতে হবে। স্বীকৃতির সুযোগ আর প্রণোদনা পেলে মাঠের এই নারীই বদলে দিতে পারে কৃষির ভবিষ্যৎ। যেখানে নারী কৃষকরা নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হচ্ছে, সেখানেই প্রতিদিনই তারা মাঠে নামছেন, কিন্তু রাষ্ট্রের তথ্য ভাণ্ডারে নেই তাদের পূর্ণ স্বীকৃতি। এতে নীতি নির্ধারণে তারা কতটা দৃশ্যমান তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার বিষয় বর্তমান সরকার নারী কৃষকদের অধিকার নিশ্চিতে কী ভূমিকা নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ভোলা। রংপুর বিভাগের হাড়িভাঙা আম আর নানা জাতের লিচু এখন পরিচিত বিদেশেও। হাজার কোটি টাকার এই ফলের বাজার ঘিরে তৈরি হতে পারে বিশাল কৃষিভিত্তিক শিল্প খাত। তবে প্রক্রিয়াজাতকরণ শিল্প আর সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর নষ্ট হচ্ছে উৎপাদনের 40% ফল।
বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ নিলে রংপুর হতে পারে অন্যতম অ্যাগ্রো প্রসেসিং হাব। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিঃস্বার্থের রিপোর্ট। গাছ ভর্তি হাড়িভাঙ্গা আম, কোথাও লাল টসটসে লিচু। মৌসুম এলেই রংপুর অঞ্চলের হাজার হাজার কৃষক ব্যস্ত হয়ে পড়েন ফল সংগ্রহ আর বিক্রিতে। কৃষি বিভাগ বলছে, শুধু আম ও লিচু ঘিরেই রংপুর বিভাগের বাজার এখন 1,500 কোটি টাকার বেশি। কিন্তু সম্ভাবনার বিপরীতে শিল্পায়নের চিত্র এখনো হতাশাজনক। সংরক্ষণ আর প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে প্রতি বছর উৎপাদনের অন্তত 40% ফল নষ্ট হচ্ছে। ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন কম দামে ফল বিক্রি করতে। আমটা প্রক্রিয়াজাত করতে পারি না রংপুরবাসী, কারণ কোনো হিমাগার নাই। সংরক্ষণ করার একটা লং টার্ম ব্যবস্থা থাকতো তাহলে অনেক উপকার হতো এবং কৃষকরা অনেক লাভবান হতো। একটা স্টোর থাকলে আমরা ওই হিমাগারের লিগে স্টোর করে থইলাম হয়। জিআই পণ্য খ্যাত রংপুরের হাড়িভাঙ্গা ও দিনাজপুরের লিচু ছাড়াও এই অঞ্চলের ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আম্রপালি, বাড়ি 4 জাতের আমের বড় বাজার গড়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, আম ও লিচুকে কেন্দ্র করে গড়ে তোলা সম্ভব বড় একটি কৃষিভিত্তিক শিল্প খাত। প্রয়োজন সরকারের পরিকল্পিত উদ্যোগ। আমরা বিভিন্ন ধরনের আমজাত যে পণ্যগুলো, এসব যদি এই অঞ্চলে যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সুবিধা। কারণ এখান থেকে পরিবহন করে অন্য অঞ্চলে নিয়ে যে সেই শিল্প, এটাকে আবার শিল্প হিসেবে গড়ে তোলা, এটা কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার থাকে। কৃষি বিভাগ বলছে, ফল সংরক্ষণে পাইলট আকারে কিছু প্রকল্প নেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাগ্রোভেজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে আলোচনা চলছে। এখানে অ্যাগ্রো প্রসেসিং সেন্টার নির্মাণের ব্যাপারে ইতোমধ্যেই আসলে আমরা বিভিন্ন বিশেষ করে যে সমস্ত আমাদের ফোরাম আছে সেখানে আমরা এই কথাগুলো বলে যাচ্ছে এবং সরকারও এই ব্যাপারে ইতিবাচক। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত বিনিয়োগ আর শিল্পায়নের মাধ্যমে রংপুরের আম ও লিচু শুধু মৌসুমী ফল হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ কৃষি শিল্প অর্থনীতিতে রূপ দেওয়া সম্ভব। আর সেটি বাস্তবায়ন হলে বদলে যেতে পারে উত্তরাঞ্চলের অর্থনীতির চিত্র। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার জনপদের অর্থনীতির খবর। বিপুল সম্ভাবনা থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পনার বাইরেই থেকে গেছে বিস্তীর্ণ চরাঞ্চল। অথচ 36 লাখ একর চরভূমিতে কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাত থেকে অর্থনীতিতে যোগ হতে পারে হাজার হাজার কোটি টাকা। এজন্য চর উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে সরকারকে চরাঞ্চলে গুরুত্ব দেওয়ার পরামর্শ নাগরিক সমাজের। গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারপাশে ব্রহ্মপুত্র নদ, মাঝখানে ভেসে থাকা জনপদের নাম চর বা দ্বীপচর। শৈশবটা এখানে এমনই দুঃসাহসী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার লড়াইটাও বদলে যায়। দফায় দফায় খরায় পোড়া, বানে ভাসা আর ভাঙনে সর্বহারা মানুষগুলোর টিকে থাকার যুদ্ধ চলে অবিরাম। উজান থেকে নেমে আসা নদ নদীগুলো বরাবরই যেন অভিশাপ হয়ে ধরা দেয় ভাটির জনপদের গতরখাটা মানুষগুলোর কাছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য সেবা সবসময় পিছিয়ে রাখছে তাদের। চিকিৎসা ব্যাপারে অনেক মানুষ মারা যায় চরের মধ্যে। ভালো কোনো লোক এখানে বসবাসও করে না, অথবা অর্থবিত্ত চাকরি এখানে কিছুই হয় না। উত্তরের জনপদ গাইবান্ধার গুপ্তমণি চরের মতো দেশের 32 জেলার 100 উপজেলায় আছে 15 লাখ পরিবার, যেখানে প্রায় 60 লাখ মানুষের বসবাস। স্বাধীনতার পর আজ অবধি কোনো গভর্নমেন্ট কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উত্তরবঙ্গের সমস্যা নিয়ে ইতিপূর্বে উন্নয়ন বোর্ড গঠন হয়েছিল, আজকে নাই। চরাঞ্চলে বসবাসরত প্রায় প্রত্যেক পরিবারে আছে 4 থেকে 5টি গরু, ছাগল, মহিষও লালন পালন করেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার এ অঞ্চলের কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ ঘিরে সঠিক পরিকল্পনার ছক আঁকলে বদলে যাবে অর্থনীতির ছবি। আমরা একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করে তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এই 1 কোটি লোকের ভাগ্য উন্নয়ন হবে। যদি পরিকল্পিতভাবে সরকার কাজ করে এবং একটা বোর্ড যদি গঠন করে তাহলে নিঃসন্দেহে চর অঞ্চলের মানুষের দারিদ্র্য কমে আসবে। চরাঞ্চল নিয়ে সরকার ভাবছে বলে জানালেন জেলা প্রশাসক। আর সংসদ সদস্য বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সমস্যাগুলো আছে সকল সমস্যা হবে একটা প্রজেক্টের মাধ্যমে। আমাদের প্রাণীজ সম্পদ, আমাদের মৎস্য সম্পদ
এগুলিকে কিভাবে বাড়ানো যেতে পারে এ বিষয়ে সরকার কাজ করছে। দেশে শতকরা 24.3% দারিদ্র সীমার নিচে এবং 12.9% চরবাসী চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় আজ সকাল থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,34,855 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,24,182 টাকা, 18 ক্যারেট 1,92,164 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,56,473 টাকা। এর আগে গেল 25 মে স্বর্ণের দাম 2,158 টাকা বাড়িয়েছিল বাজুস। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের বিশ্ববাজারে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আবারও সরবরাহ সংকটে পড়ার শঙ্কা না কাটলেও বড় ব্যবধানে কমছে ওয়েস্ট টেক্সাস ও ব্রেন্ট ক্রুডের দাম। তবে চীনের খনিতে বিস্ফোরণের পর বাড়তে শুরু করেছে কয়লার দাম, চাহিদার সঙ্গে বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দামও। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পথে ঠান্ডা হচ্ছে জ্বালানি তেলের বিশ্ববাজার, তবে এখনও কাটেনি সরবরাহ সংকটে পড়ার শঙ্কা। এমন পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য এক সপ্তাহে 2.19 আর এক মাসের ব্যবধানে 13.71% দাম কমে মঙ্গলবার সকালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হয়েছে $91.66। কমেছে ব্রেন্ট ক্রুডের দামও। বর্তমানে প্রতি ব্যারেল কেনাবেচা হচ্ছে $94.62। এক মাসে 17.22 আর এক সপ্তাহে এই অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে 2%। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার জেরেই দাম কমতির তালিকায় রয়েছে গ্যাসোলিনও। এক মাসে প্রায় 18% কমে প্রতি গ্যালন এই জ্বালানি পণ্যের দাম নেমেছে $3.06। এদিকে চীনের শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণের পর উত্তোলন থমকে যাওয়ায় কয়লার দাম বাড়ছে বিশ্ববাজারে। এক সপ্তাহে 6% দাম কমে প্রতি মেট্রিক টন এই জ্বালানি পণ্য বিক্রি হচ্ছে $140.30। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য চাহিদা বৃদ্ধির সঙ্গে দাম বাড়ছে প্রাকৃতিক গ্যাসের। মঙ্গলবার সকালে প্রতি MMBTU প্রাকৃতিক গ্যাস কেনাবেচা হয়েছে $3.19। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এক মাসে নির্ধারণ হবে বন্ধ কারখানা ও কর্মীদের ভাগ্য। আর্থিক সক্ষমতা বিবেচনায় হচ্ছে তালিকা। ঋণের পাশাপাশি ব্যবসায়িক পরিবেশে জোর, নাশকতায় জড়িতদের শাস্তির পরামর্শ। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে বিশেষ গুরুত্ব। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর। অর্থনীতি গতিশীল রাখায় অন্যতম লক্ষ্য অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের তাগিদ। এবং অবহেলার চরে লুকিয়ে হাজার কোটি টাকার সম্ভাবনা। 36 লাখ একর ভূমি, মৎস্য ও প্রাণী সম্পদ নিয়ে বিশেষ পরিকল্পনার পরামর্শ। তিস্তা মহাপরিকল্পনায় সমাধান দেখছেন এমপি। এ ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন শবনম নিবিড়। রোজা, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।